দেখো আমি আজকে পার্ট 2 তোমাদের মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবছরে যারা দিচ্ছ, মানে এবছর বলতে 2022-এ তাদের অলরেডি একটা সাজেশন দিয়েছিলাম দ্বিঘাত সমীকরণে। তাও আজকে দ্বিঘাত সমীকরণে আরও দুটো কোশ্চেনের কথা বলবো, এবং তার সাথে কালকে দ্বিঘাত সমীকরণের একটা পার্ট আমি বোঝানোর সময় পাইনি, সেটা বোঝাবো। বুঝিয়ে আজকে সরল সুদ কষার ওপরে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে করতে হবে তা তোমাদের দেখাবো আজকে। পরপর 18 দিন তোমাদের এই 18টা চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের চ্যাপ্টারগুলো যদি তোমরা দেখো তাহলেই তোমরা দেখতে পাবে যে কোন কোন চ্যাপ্টার তোমাদের আছে। সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই করতে করতে তোমাদের যে কটা এবারে ওই কাটছাট করে সিলেবাস যেটা হয়েছে তার উপর ডিপেন্ড করে। তাকে আমি শুরু করে দিই। কালকে আমি বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের যে জেনারেল রূপ অর্থাৎ সাধারণ রূপ, সেটা থেকে আমরা কি বলেছিলাম যে আলফা প্লাস বিটার ভ্যালুটা মাইনাস বি বাই এ, সেটা কী করে। তো এটা দিয়েই প্রুভ করতে বললো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সেটা কেন, বা আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগের অনুপাতটাকেই আমরা আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, আর মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগের অনুপাতটা বীজদ্বয়ের সমষ্টি। এটা কোত্থেকে কীভাবে এলো সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। যে আলফার মান আমরা পেয়েছিলাম কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a শ্রীধর আচার্যের সূত্র থেকে পেয়েছিলাম। আর বিটার ভ্যালু কি পেয়েছি না, বিটার ভ্যালু আমরা পেয়েছিলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তা এখন দেখো এখানেই জাস্ট আমরা আলফা প্লাস বিটা এই দুটোকেই আমরা যদি অ্যাড করে ফেলি, যেহেতু দুটোই ভগ্নাংশ, দুটোরই হর সমান, তাহলে এরা সদৃশ্য ভগ্নাংশ বা আমরা ইংরেজিতে বলি লাইক ফ্র্যাকশান। হ্যাঁ, সদৃশ্য ভগ্নাংশ হলে কি হয় না, সদৃশ্য ভগ্নাংশ আমরা সমস্ত ভগ্নাংশকে সদৃশ্য ভগ্নাংশে পরিণত করি, তাদের অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন এবং যোগ এবং বিয়োগ করি। সুতরাং সেক্ষেত্রে জাস্ট হরগুলো একই থেকে যায়, হর 2এই থেকে গেল, জাস্ট লবগুলোর যোগ বিয়োগ হয়, সেটাই আমি এখানে করছি। প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac আর প্লাস বি স্কোয়ার মাইনাস 4 বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে বলে ক্যান্সেল হয়ে গেল। এখানে মাইনাস বি মানে মাইনাস 2b বাই কী পেলাম 2a, 2 কেটে গেলে অটোমেটিক্যালি মাইনাস বি বাই এ এসে যায়। তাহলে কোত্থেকে সেটা এলো সেটা আগের দিন পরে বলবো বলেছিলাম, যে সময়ের অল্প সময়ের মধ্যে করতে হবে। তা আমরা আলফা প্লাস বিটা কীভাবে আমরা মাইনাস বি বাই এ এসেছিল সেটা তোমাদের জাস্ট এটা একটু বলে দিলাম। এদের মাল্টিপ্লিকেশনটাও দেখো বা গুণফলটা দেখো আলফা বিটার, তাহলে উপরে মাইনাস বি আলফার ভ্যালুটার উপরে যে লবটা, যেহেতু দুটো ভগ্নাংশের আমরা গুণ করছি, সুতরাং উপরে লবগুলোর গুণ আর হরগুলোর গুণের এই কনসেপশন তোমাদের ছোটোবেলার কনসেপশন। 2a ইন্টু 2a, তাহলে তলায় এসে যায় 4a স্কোয়ার, 4a স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর উপরে দেখো মাইনাস বি প্লাস এটা মাইনাস, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি ক্লাস 7-এর অভেদ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এটা এখানে বি এর রোল নিয়েছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে মানে জোট সংখ্যা 2, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস রুটের স্কোয়ার করলে রুট উঠে গিয়ে বি স্কোয়ার মাইনাসে এই মাইনাসে প্লাস 4ac বাই 4a স্কোয়ার। তো এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 4ac বাই 4a স্কোয়ার, 4 কেটে গেল, এ আর এ স্কোয়ারের তলায় এ, তাহলে সি বাই এ পড়ে থাকলো। তাহলে সেটা কিভাবে এলো একটু তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি বুঝেছ। এবার আজকে প্রশ্ন দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রশ্নের দিকে তাকাও, আমি দেখাচ্ছি। দেখো 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই
সমীকরণে বলে দেওয়া আছে বীজ দুটো বাস্তব ও সমান হলে প্রমাণ করো যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এখন দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিনিসটা আগের দিনে আলোচনা করেছিলাম, বাস্তব বীজ দুটো কেমন, বাস্তব এবং সমান। এই বাস্তব এবং সমান খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে নিরূপকের মানটা কত হয়, 0। নিরূপক কত হয় না, নিরূপক হচ্ছে 0। ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। এখানে ডিসক্রিমিনেন্টটা কি না, তার আগে আমাদের এ অর্থাৎ জেনারেল ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সাধারণ রূপ থেকে আমরা এক্স স্কোয়ারের যে সহগটা পাই এ, তার ভ্যালুটা আমাদের দেওয়া সমীকরণে এক্স স্কোয়ারের সহগের সঙ্গে কম্পেয়ার করলে, তুলনা করলে এর মান পাই এ প্লাস 1 প্লাস এম স্কোয়ার। বি এর ভ্যালু আমরা কত পাই 2mc, আর সি এর ভ্যালু আমরা পাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু দুটোই মানে গিভেন ভ্যালু এবং জেনারেল ইকুয়েশন দুটোই সি আছে, তাহলে জেনারেল ইকুয়েশনে আমরা শুধু a1 c1 করে দেবো, তাহলে a1 c1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আলাদা করে নিতে হয়, এটা ম্যাথমেটিক্সের নিয়ম, একরকম না রাখাই উচিত। তাহলে নিরূপক কি না, নিরূপক মানে জানি বি স্কোয়ার মাইনাস 4s। নিরূপকটা কি না, নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্ট ডি ইজ ইকুয়াল টু কি না বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বি কোনটা না, বি হচ্ছে 2mc, তাহলে 2mc হোল স্কোয়ার। এখানে a1 c1 করে দেবো জেনারেল ইকুয়েশন অনুসারে। a1 এর ভ্যালু কত না, a1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, আর c1 এর ভ্যালু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার একে আমরা এমনভাবে ক্যালকুলেশন করব যাতে করে আমরা এই প্রুফটের জায়গাটায় চলে আসি। সাধারণ ক্যালকুলেশন এটা কি হবে, 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে 4 ইন্টু 1 ইন্টু সি স্কোয়ার 4c স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 4m স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পদের সঙ্গেই যেন 4 এসে গেছে, অর্থাৎ প্রত্যেকটা পদে আমরা 4 পাচ্ছি। সেই জন্য 4টাকে কমন নিয়ে বা 4 দিয়ে প্রত্যেকটা পদকে ডিভাইড করলে আমরা 4 বর্জিত একটা পদ পেয়ে যাই। বর্জিত পদ আমরা এখানে পেতে চলেছি। এই 4 বর্জিত পদ পাওয়ার পরে দেখো এই এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের আগে মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। পরে থাকলো কি মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, রাইট হ্যান্ড সাইডে প্লাস সি স্কোয়ার হয়ে যায়। আর এই সাইডে পড়ে থাকে কি এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার আর এম স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকলো। এখান থেকে জাস্ট এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, দুটো পদেই এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার নিয়ে নিলে কিছু থাকে না মানে 1, আর এখানে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। দেয়ারফর আমরা এটাকে লিখতে পারি কি না সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, অর্থাৎ আমরা এটা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত বা প্রুফড বলে লিখে দিলেই আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝেছো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফট করে 3 নম্বরের একটা দ্বিঘাত সমীকরণের এইরকম সহজ প্রশ্ন এসে হাজির হতে পারে এবারের মাধ্যমিকে। আশা করি বুঝেছো। আমি এবার নেক্সট কোশ্চেনের মধ্যে দেখো, কোশ্চেনটা হচ্ছে যদি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:p হয়, তবে তোমাদের দেখাতে হবে, দেখাও যে প্রমাণ করতে হবে p প্লাস 1 হোল স্কোয়ার বাই পি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই বিসি। দেখো এই প্রশ্নটার প্রথমে আমাদের যে অনুপাতটা বীজদ্বয়ের আমরা ধরে নিই আলফা, যেটা প্রথম বীজটা ধরে নিই আলফা, ও আর একটা হচ্ছে পি আলফা বীজটা আমরা ধরে নিলাম, বীজটা আলফা ও পি আলফা। আলফাটা কি, আলফা হচ্ছে অশূন্য আনুপাতিক ধ্রুবক, অর্থাৎ শূন্য নয় এরকম কোনো আনুপাতিক ধ্রুবক দিয়ে আমরা গুণ করলে আমরা সেই বীজ দুটো পেতে পারি মনে করি বলে
আমরা পেয়ে গেলাম বীজদ্বয় হচ্ছে আলফা আর পি আলফা। এবার আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস পি আলফা, সেটা কত হবে না মাইনাস বি বাই এ, জেনারেল ইকুয়েশনে আছে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে যদি আমরা আলফাটা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো 1 প্লাস পি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার আরেক দিকে চলে যাই, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু পি আলফা, এটা সমান সমান কত পাবো সি বাই এ। আমরা জানি সি বাই এ বীজদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই কি পি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এবার আমরা যদি এই জায়গাটাও স্কোয়ার করে দিই তাহলে এখানেও একটা স্কোয়ার পেতে পারি। এই রাইট হ্যান্ড সাইডে আমরা একটা পেয়েছি আলফা স্কোয়ার, তাহলে এটাকে আলফা স্কোয়ার করলে 1 প্লাস পি এর জায়গায় পি প্লাস 1 হোল স্কোয়ার লিখছি। কেন আমরা স্কোয়ার করলাম না, এখানে স্কোয়ার আছে এটাকে দেখেই আমরা স্কোয়ারটা করলাম। আর পি প্লাস 1 আছে বলে 1 প্লাস পিকে আমরা যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য, সেই জন্য পি প্লাস 1 হোল স্কোয়ার করে ফেললাম। আর এইটার হোল স্কোয়ার করলে মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যায়। এবার আমরা কি করব না, এই যে এখানে আলফা স্কোয়ার পেয়েছিলাম আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ পি বের করে ফেললাম, জাস্ট আমরা এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ পি মান বসিয়ে পাই বলে এখানে তোমরা যদি লিখে জাস্ট মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা হয়েই যাবে। এপি পি প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কীরকমভাবে হয়ে যাবে না, তুমি প্রুফটার দিকে তাকাও, এখানে আছে পি প্লাস 1 হোল স্কোয়ার বাই পি, তাহলে তুমি এখানে শুধু রাখবে কত পি প্লাস 1 হোল স্কোয়ার বাই পিটাকে এদিকে রাখো। এটা এদিকে ডিভাইড আছে ক্রস মাল্টিপ্লিকেশন বর্জ্য গুণনের ওপরে উঠে যাবে এ বি স্কোয়ার, আর এখানে সিটা এখানে চলে আসবে এ স্কোয়ার বাই সি। এবার দেখো যে আমরা এখানে বি স্কোয়ারও পেয়ে গেছি, এ উপরে আর স্কোয়ার দিয়ে কাটলে এ হয়ে যায়, তাহলে আলটিমেট আমরা বি স্কোয়ার বাই এসি পেয়ে যাই। তাহলে আমাদের যে প্রুফটের জায়গাটা সেই প্রুফটায় আমরা কি পেলাম পি প্লাস 1 হোল স্কোয়ার বাই পি ইকুয়ালস বি স্কোয়ার বাই এসি, এটা আমরা একেবারে অটোমেটিক্যালি পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আমরা এটা প্রুফ করে ফেললাম। এই ধরনের সহজ কোশ্চেন তোমাদের বইতেই আছে। এবারে সম্ভাব্য প্রশ্ন বলেছি সহজ হবে, তাই এই ধরনের প্রশ্নের কথা বললাম। নেক্সট চলে যাই আজকে সরল সুদ কষার কথা। দেখো সরল সুদের কথা বলি, যে আমি এখানে একটা কোশ্চেন লিখেছি, কোশ্চেনটার দিকে লক্ষ্য করো। যে কোশ্চেনটা আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:1 হলে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এই সরল সুদ করার এই অঙ্কটা করার আগে দু একটা কথা তোমাদের বলি, যেটা তোমাদের হয়তো অবজেক্টিভে অনেক কাজে লেগে যেতে পারে। সেটা হলো যে আমরা দেখেছি যে আমরা সুদ যেসব জায়গা থেকে সুদের প্রশ্ন আসে, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তির কাছে, হ্যাঁ, তারা ব্যক্তিরা টাকা ধার দেন, এবং যারা টাকা ধার দেন তারা বেসিক্যালি উত্তমন্য, যাকে আমরা বলি ক্রেডিটর। যারা টাকা ধার দেন আর যারা টাকা ধার নেন তারা হয় অধম, অর্থাৎ ইংরাজিতে যাকে বলে ডেটর। এই বেসিক একটা আইডিয়া বলে উত্তমন্য কি না, যে টাকা ধার দেয়, অর্থাৎ যিনি টাকা ধার দেন। এক্ষেত্রে ব্যাংক কিন্তু দুটোই হতে পারে, সে উত্তমন্য হতে পারে অধমন্য হতে পারে। ব্যাংকে আমরা যখন টাকা রাখি তখন বেসিক্যালি ব্যাংকে আমরা ধার দিই, তাহলে আমরা কি না আমরা তখন হই উত্তমন্য আর ব্যাংক তখন হয়ে যায় অধমন্য। এবার ব্যাংক যখন আমাদেরকে কোনো আমাদের বাড়ি বা কোনো ব্যবসা করার জন্যে ঋণ দেয় বা টাকা ধার দেয়, তখন ব্যাংক হয়ে যায় উত্তমন্য বা ক্রেডিটর, আমরা হয়ে যাই অধমন্য বা ডেটর। তো তাহলে একই ব্যক্তি একই সংস্থা সে উত্তমন্য হতে পারে অধমন্য হতে পারে।
অর্থাৎ সত্য মিথ্যায় যদি এই ধরনের কোয়েশ্চেন তোমাদের দিয়ে থাকে, হ্যাঁ, ব্যাংক উত্তমন্য এবং অধমন্য উভয় কি হতে পারে, তাহলে প্রশ্নের উত্তর কী হবে না ব্যাংক উভয় হতে পারে। যখন আমরা ব্যাংকে টাকা রাখি, অর্থাৎ ব্যাংকে যখন আমরা সেভিংস অ্যাকাউন্ট করে টাকা রাখি, তখন আমরা ব্যাংকে বেসিক্যালি কী দিই, ধার দিচ্ছি ব্যাংকে, ব্যাংক সেটা কাজে লাগিয়ে ইন্টারেস্ট বাড়াচ্ছে। তাহলে ব্যাংক আমাদের টাকাটাতে আমাদের কাছ থেকে নিচ্ছে মানে ধার নিচ্ছে, সুতরাং সে অধমন্য, আমরা কিন্তু টাকা দিচ্ছি মানে আমাদের মাথা উঁচু, তাই উত্তমন্য। আবার আমরা যদি উল্টো কেস করি, অর্থাৎ ব্যাংক থেকে যদি টাকা নিয়ে কোনো কিছু করি, ব্যবসা করি বা বাড়ি করি, লোন নিই, ঋণ নিই, তখন ব্যাংক উত্তমন্য, আমরা তো তাদের কাছে মাথা নিচু করে থাকতে হবে অধমন্য। ইংরাজিতে ক্রেডিটর অ্যান্ড ডেবিটর। এটি যে বেসিক আইডিয়া তোমাদের সরল সুদ কষায় তোমাদের বইতেও আছে, শুধু জানানোর জন্য বললাম। এবার চলে আসি অঙ্কটা। এই অঙ্কটার আগে ছোট্ট করে অঙ্কটা করার জন্য যে সূত্রটা ব্যবহার করব, সেই সূত্রটা কী করে এলো সেটা একটু দেখিয়ে নিই আমি করি, যাতে তোমাদের রিক্যাপ হয়। তোমরা অনেকেই পড়াশোনার থেকে অনেকটাই দূরে সরে গেছো এই প্যান্ডামিকের জন্যে, যাতে তোমরা আবার স্মরণ করে পরীক্ষায় ভালো করে বসে প্রশ্নের উত্তর দিতে পারো। দেখো, আমরা 100 টাকা 1 বছরের জন্য কোথাও রাখলাম, ব্যাংকে হোক পোস্ট অফিসে হোক, আমরা কিছু সুদ পেলাম। তাহলে 100 টাকাটা কি, 100 টাকাটা হচ্ছে আসল, 1 বছর হচ্ছে সময়, আসলকে আমরা প্রিন্সিপাল পি বলি, সময়কে টাইমকে টি বলি। আমরা কিছু সুদ পেলাম, কত সুদ পেলাম, সুদ পেলাম 8 টাকা। এবার 1 টাকা যদি রাখতাম তাহলে 1 বছরের সুদের পরিমাণটা নিশ্চয়ই কমে যেত, R/100 টাকা হতো। টাকাটা বাড়িয়ে আমি একটা ভেরিয়েবল নিলাম পি টাকা, 1 বছরের সুদ তখন হয়ে যাবে আরও বাড়বে PR/100, তাহলে পিটা সেই জন্য ওপরে লবের সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এই পি টাকাটাই যদি সময়টাও একটা ভেরিয়েবল নিলাম টি বছরে সুদ, সেটা হয়ে গেল PR/100। এটা কি হলো সুদ, কি সুদ না সরল সুদ। তোমাদের সরল সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ আছে। আজকে সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে এ সম্বন্ধে বলবো না, যেদিন চক্রবৃদ্ধি সুদ করাবো সেদিন তাদের মধ্যে পার্থক্য এবং সংজ্ঞা বলবো। দেখো, তোমাদের যেভাবে সিলেবাসে আছে এবছরে যেভাবে বোর্ড বলেছে, আমি সেই পরপর অধ্যায় অনুসারে বলেছি। আগের দিন যে চ্যাপ্টারটা করিয়েছি, আজকে ঠিক তারপরেই দেখবে সরল সুদ কষা আছে, তারপরে মনে হয় বৃত্ত আছে, পরপর তোমাদের সাজেস্টিভ প্রশ্ন কী আছে বলবো। তাহলে এখানে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, আর ইংলিশ ভার্সান ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের জন্য এসাই লিখলাম P/R/T/100। এই ফর্মুলাটাকে আমরা এখানে জাস্ট কাজে লাগাবো। কীরকম কাজে লাগাবো দেখো, ফর্মুলাটা এখানে রেখেই আমি অঙ্কটা করছি। না, আমাদের বলে দিয়েছে আসল আর সুদ আসলের অনুপাত। তাহলে আসল পি সেটা কত, এই এক্স ধরে নিলাম। সুদ আসল মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ সুদ আসল প্লাস সুদ মিলে সেটা কত বলেছে 9x ধরে নিলাম। এটা টাকা, এটাও টাকা, এক্স হচ্ছে অশূন্য আনুপাতিক ধ্রুবক। এক্স কি না নট ইকুয়াল টু 0 লিখলে আপাতত শর্ট কোয়েশ্চেন 2 নম্বরে সেটাই ঠিক হবে। তাহলে সুদ কত না, সুদ অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালের মাইনাস অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে 9x মাইনাস 8x হয়ে যাবে কত, এক্স টাকা। তাহলে এবার ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছি, সুদ হচ্ছে এক্স, প্রিন্সিপাল কত না 8x, রেট অফ ইন্টারেস্ট কত সেটাই আমাদের বের করতে হবে, বার্ষিক সুদের হার, তার মানে 8টা আরের জায়গায় লাগলাম। টাইম কত, টাইম এখানে বলে দিয়েছে দেখো 1 বছর, তাহলে 1 বছর 1 লিখলাম বাই 100। এটাকে আমরা জাস্ট সমাধান করে ফেলি, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন করলেই এখানে দেখো কি হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করলেই এখানে হয়ে যাবে 100 ইন্টু এক্স, এই এক্সটাকে তলায় নিয়ে চলে এলাম, ক্রস বর্জ্য গুণন, আর পড়ে থাকলো আর ইন্টু 1 আর এক্স কেটে দিলাম। এটাকে 100কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 25 হয়, 8কেও 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়, তাহলে আর এর ভ্যালু বেশি এসে গেল 25/2, মানে 12.5% অর 12.5%। যদি অপশান থাকে এমসিকিউ এখানে সঠিক অ্যান্সারটা
লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তোমরা পেরে যাবে 12.5%। আশা করি তোমরা এটা বুঝলে। খুব সহজ কোশ্চেন, 2 নম্বরের জন্যে এই কোশ্চেনটা এসে হাজির হতে পারে তোমাদের পরীক্ষায়, অথবা এমসিকিউতে 1 নম্বরেও এসে হাজির হতে পারে। দুভাবেই প্রশ্নটা 1 অথবা 2 মার্কসের যে কোনো একটা মার্কসের উপর ভিত্তি করে এই প্রশ্নটা আসতে পারে। এবার চলে যাই আমি নেক্সট কোশ্চেন। হচ্ছে না, হ্যাঁ দেখো, বার্ষিক R%, কোশ্চেনটার দিকে তাকাও। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মোট সুদ মূলধনের পরিমাণ কত বের করতে হবে। তাহলে আমি এইসব একটা ফর্মুলা বলে এসেছি, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। সেখানে 3-4টে অপশান দেওয়া আছে, তোমাদের বইয়েরই প্রবলেম, পরীক্ষা আসতে পারে, আমি তাই বারবার বলছি। এখানে আমরা মূল সুদের মোট সুদ PNR/25 ইজ ইকুয়াল টু, আমরা জেনেছিলাম যে সুদ ইজ ইকুয়াল টু, অর্থাৎ SI ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PR/T/100। এই ফর্মুলাটাকে জাস্ট কাজে লাগাও, ছাট করে তোমরা এই অঙ্ক করে ফেলবে। এখানে প্রিন্সিপাল কত, ধরে নিই প্রিন্সিপাল x। ওকে, সরল সুদের হার বলে দিয়েছে আর, সময় কত বলেছি n বছরে বাই 100। এখান থেকে আমরা কি বের করব, মূলধনের পরিমাণ। এই মূলধনের পরিমাণটাকে আমরা কি ধরেছি x, অর্থাৎ আসল মূলধনের পরিমাণ। তাহলে x এর ভ্যালু বের করবো, তাহলে xটাকে শুধু এখানে রাখবো, তাহলে 100টা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 100 ইন্টু এখানে যেটা আছে PNR, এর হর হিসাবে যেটা 25 আছে সেটা 25ই বসাবো, ইন্টু আর এদিকে চলে আসবে আর, এন এদিকে চলে আসবে এন। দেখো এখানে এন এন কেটে দিলাম, আর আর কেটে দিলাম, 25 দিয়ে 100কে কেটে দিয়ে 4 হলো, তাহলে এখানে পড়ে থাকলো 4p ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা পেয়ে গেলাম মূলধন ইজ ইকুয়াল টু কত, মূলধন ইজ ইকুয়াল টু 4p টাকা। আশা করি তোমরা বুঝেছো, খুব সহজ প্রশ্ন। জাস্ট এই ফর্মুলাটা, যে ফর্মুলাটা তোমাদের বুঝিয়ে দিয়ে এলাম, সেই ফর্মুলাটাকে কাজে লাগালাম। মোট সুদের কথা বলেছে, আমরা সিম্পল ইন্টারেস্ট সুদ সেইটা এইখানে লিখেছি, ইকুয়ালস আমরা মূলধনের পরিমাণকে x ধরে নিয়েছি x, তার সুদের হার আর, সময় n বছর n বাই 100, অর্থাৎ ফর্মুলা যেটা আছে সেটাই লিখেছি। এবার জাস্ট ক্যালকুলেশন করেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, মূলধনের পরিমাণ x এই জায়গায় রেখেছি, 100কে থেকে মাল্টিপ্লিকেশন করেছি, আর কে নিয়ে এসেছি n কে নিয়ে এসেছি, 25 দিয়ে 100 কেটেছি 4, আর কেটে গেছে n কেটে গেছে p পড়ে আছে, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 4। আশা করি বুঝেছো। নেক্সট চল, দেখ খুব সহজ কোশ্চেন বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি, কত টাকার, তার মানে এটাই হচ্ছে আসল পি, মাসিক সুদ এটা হচ্ছে সময়, সবসময় বছরে করতে হবে যেটা টি, টি ইজ ইকুয়াল টু এখানে 1/12 বছর। খুব গুরুত্বপূর্ণ। সুদ কত টাকা না 1 টাকা, তাহলে আমরা জানি সুদ 1 ইজ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় 1/12 বাই 100। তাহলে এখান থেকে আমরা খুব সহজে একটা সমীকরণ, সরল সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট সরল সমীকরণ তৈরি করে ফেলতে পারলাম। রৈখিক সমীকরণ এক চল এক ঘাত তৈরি করে পি এর মানটা বের করবো। 100 এদিকে চলে গেলে কি হবে 100, এইবার এখানে পড়ে থাকবে কি পি ইন্টু 5 ইন্টু 1/12, এদিকে চলে যাবে ইন্টু 12, এই 5টার তলায় চলে আসবে 5, তাহলে কি পড়ে থাকবে শুধু পি। আমরা 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 240 ইজ ইকুয়াল টু পি। তাহলে খুব সহজেই আমরা আসল বের করে ফেললাম কত টাকার, 240 টাকা। এই অবজেক্টিভ টাইপের কোশ্চেন সহজ, খুবই সহজ কোশ্চেন। কিভাবে খুব তাড়াতাড়ি করা যাবে, কোন জায়গাগুলো বুঝবে, অর্থাৎ কোনগুলো এই অঙ্কটার চাবিকাঠি, অর্থাৎ কি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো বুঝবে।
মাস থাকলে দিন থাকলে সবসময় তাকে বছরে পরিণত করে নেবে। এইগুলো মাথায় রেখে জাস্ট ফর্মুলায় পড়বে। 1 টাকা সুদ একটা, সেই জন্য এখানে লিখেছি, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সুদ, সরল সুদ ইকুয়াল আসল ইন্টু একই কথা বারবার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা কি বলছে, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? অবজেক্টিভ কোশ্চেন। দেখো তাহলে এত টাকার মানে এটাই আসল কি, সেটা হচ্ছে 292 টাকা। সময় কত না, টাইমটা একদিনের, একদিন মানে আমি সবসময় বলেছি বছরে, 365 দিনে 1 বছর, তাহলে 1/365 বছর, একদিনটা হয়ে গেল। সুদ 5 পয়সা, তার মানে ইন্টারেস্ট এখানে কত, 5 পয়সাকে টাকায় নিয়ে যাব 5/100 টাকা। এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করব। দেখো ইন্টারেস্ট অর্থাৎ 5/100 ইজ ইকুয়াল টু আসল 292, সুদের হার আমাদের নির্ণয় করতে হবে, সুদের হারটা আমরা ধরে নিলাম আর, ইন্টু সময় কত 1/365 বাই কত 100, এটা ফর্মুলা। প্রথমেই আমরা এই 100 কেটে দিই, তাহলে এখান থেকে 365 ইন্টু 5 বাই 292 ইকুয়ালস কত আর। দেখো 73 ইন্টু 4 করলে কত হয় না 292, তাহলে এটা 73 দিয়ে ডিভাইড করলে এটা 4 হবে, 73কে 5 দিয়ে করলে আমরা কত পাবো না 865 73 হয়, তাহলে 5, তাহলে এখানে পেয়ে গেলাম কত আর ইজ ইকুয়াল টু 25/4, তার মানে 6 and 1/4% অথবা 6.25%। আমি দুটোই বলে দিচ্ছি, যদি এমসিকিউ কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে ডেসিমেলে হলে 1/4 হলেই 0.25 হয়, সেই জন্যে দুটোই বলে দিচ্ছি। তাতে যে কোনো অপশান, দশমিকেও অপশান দেওয়া থাকতে পারে, মিশ্র ভগ্নাংশেও দেওয়া থাকতে পারে, আবার এমনি অপ্রকৃত ভগ্নাংশেও দেওয়া থাকতে পারে, সুতরাং খেয়াল করে তোমরা করবে। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো দেখো প্রশ্নে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? এই দ্বিগুণ হবে এটা অ্যাকচুয়ালি কত না সুদ আসল অ্যামাউন্ট, আসল কত সেটা কোনো টাকা, সেটা এক্স টাকা ধরি, তাহলে সুদ আসল দ্বিগুণ হবে মানে 2x টাকা। তাহলে সুদ কত টাকা হবে না, সুদ হবে সুদ আসল মাইনাস আসল অর্থাৎ 2x মাইনাস এক্স টাকা। আর কত বলে দিয়েছে, আর পার্সেন্টেজ 6, তাহলে আমরা এখান থেকে সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু আর ইন্টু টাইম কত, কত বছরে এটাই বের করতে হবে, t/100। এবার একে প্রবলেমটা সলভ করে ফেলি, বর্জ্যগুণ 100 ইন্টু এক্স, তলায় এক্স ইন্টু 6, তাহলে টিটাকে শুধু একদিকে রাখবো, টি এর ভ্যালু বের করবো, এক্স কেটে দিলাম, এটা 3 এটা 50, তাহলে টাইম হয়ে গেল 50/3, তার মানে 16 and 2/3 বছর, যেহেতু বছর 2/3 বছর। এটা যদি মাসে দেওয়া থাকে তাহলে 16 বছর প্লাস 2/3 ইন্টু 12 করলে আমরা এটা পেয়ে যাব 8 মাস, বছর থেকে মাসে 12 দিয়ে 16 বছর 8 মাস। তাহলে এইভাবেও যদি আমাদের প্রশ্নটা মাসে দিয়ে অপশানে দেওয়া থাকে তাহলে ছোট্ট একটা ব্যাপার, সেটাও করে দিতে পারবে। আমি দুভাবেই তোমাদের বলে দিলাম, তোমরা দেখে নিলে এরপরের অঙ্কে বা চলে যাই। অর্থাৎ সাজেস্টিভ প্রত্যেকটা প্রশ্ন কি সাজেশন আসতে পারে, কীভাবে তোমরা করবে সেই হেল্প করবার জন্যই তোমাদের জন্য আমি করছি। নেক্সট দেখো কোশ্চেনটা,
বার্ষিক শতকরা সরল সুদের হার ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও সময়ের সম্পর্ক কি হবে? দেখো, সরল সুদের হার মানে আর, মোট সুদ মানে আই, তার সঙ্গে পি আর সময় টি এর সম্পর্ক কি? আর আই পি। তাহলে আমরা ফর্মুলাটাই প্রথমে লিখে ফেলি। আই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখান থেকে আমরা সম্পর্ক বের করে ফেলতে পারবো। এর থেকে ভেদের একটা সুন্দর সম্পর্ক আছে, খেয়াল করো। তাহলে কি কি অপরিবর্তিত আছে? আর অপরিবর্তিত আছে, আই অপরিবর্তিত আছে। তাহলে সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসি। 100 একটা সংখ্যা, সুতরাং সেটাও অপরিবর্তিত, অর্থাৎ ধ্রুবক। তাহলে এইদিকে নিয়ে চলে এলাম, আই আর 100 এসে গেল, আরটাকে নিয়ে চলে আসি। তাহলে এখানে পড়ে থাকলো পি ইন্টু টি। তাহলে এগুলো সব অপরিবর্তিত আছে, মানে ধ্রুবক। তাহলে পি ইন্টু টি অর্থাৎ আসল গুণ সময়, তার গুণফল কি না? গুণফল হচ্ছে ধ্রুবক। আমরা জানি দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, দুটো রাশির গুণফলের মানের গুণফল যদি ধ্রুবক হয়, সবসময় একই রকম হয়, তাহলে তারা ব্যস্ত সম্পর্কে থাকবে। আমরা জানি এ ইন্টু বি ইজ ইকাল টু কে, কে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এ ইজ ইকাল টু কে ইন্টু 1/b। এটাকে যদি আমরা ধরি তাহলে এ ভ্যারিজ 1/b হয়ে যায়, তাহলে সেটা ব্যস্ত। তাহলে এই সম্পর্কটা ব্যস্ত। এখান থেকে আমরা সম্পর্কটা দেখিয়ে দিতে পারি। ধ্রুবক হলেই সবসময় কি হবে না? গুণফল ধ্রুবক হওয়া মানেই ব্যস্ত, আর ভাগফল ধ্রুবক হওয়া মানেই কি হবে না? সেটা হচ্ছে সরল। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? ব্যস্ত সম্পর্ক পেলাম, যেহেতু গুণফল ধ্রুবক। বোঝা গেল? খুব সহজ সরল একটা কনসেপশান। দুটি রাশির মানের গুণফল সর্বদা ধ্রুবক হলে রাশি দুটোর পারস্পরিক সম্পর্ক ব্যস্ত হয়। দুটো রাশির ভাগফল সর্বদা ধ্রুবক হলে রাশি দুটোর সম্পর্ক সরল হয়। দেখ, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 496 টাকা আর 5 বছরে 560 টাকা হলে আসল ও সুদের হার নির্ণয় করো। দেখো, 5 বছরে কত হয়েছে না? 5 বছরে সুদ আসল ইজ ইকাল টু 560 টাকা, 560। 3 বছরে সুদ আসল কত না? 496 টাকা। তাহলে এই 3 বছরের পর থেকে 5 বছর, তার মানে এই 2 বছরে যদি মাইনাস করি, তাহলে 2 বছরে যেটা বেড়েছে সেটা সুদ। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে না? এটা আমরা যদি বিয়োগ করি তবে 64 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 64/2 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হবে? 64 ইন্টু 3/2, তার মানে 32 ইন্টু 3, 96 টাকা, 96 টাকা। তাহলে এই 3 বছরের সুদ আসল হচ্ছিল 496 টাকা, 3 বছরের সুদ হচ্ছে কত? 96 টাকা। তাহলে আসল কত না? আসল 496 মাইনাস 96 ইজ ইকাল টু 400 টাকা। তাহলে 400 টাকা কি না? 400 টাকা হচ্ছে আসল। তাহলে আসল আমাদের বেরিয়ে গেল কত? 400 টাকা। এবার সুদের হার আমরা নির্ণয় করব। কিভাবে করব? সেই আগের আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটাই করব। সুদের হার আই হচ্ছে, সুদ হচ্ছে কত না? এখানটায় দেখাই, দেখতে তোমাদের সুবিধা হবে। সুদ হচ্ছে 96 টাকা, আসল 400 টাকা, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, সময় 3 বছর বাই 100। এই 0 0 0 0 কেটে ফেললাম। আর ইজ ইকাল টু 96/4 ইন্টু 3 12, 8 12 96। তাহলে 8% আমরা রেট অফ ইন্টারেস্ট বের করে ফেলতে পারলাম। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো না? 8%। আশা করি তোমরা বুঝেছো।
5 বছরে সুদ আসলো আর 3 বছরে, তার মানে 3 থেকে 5 বছর যাওয়ার সময় 2 বছরে যেটা বেড়েছে ডেফিনেটলি সেটা সুদ। তাহলে এর সেই জন্য সাবস্ট্রাকশন হয়েছে 64। তাহলে 1 বছরে কত, 3 বছরে তাহলে যদি 96 টাকা সুদ হয়, 3 বছরে সুদ আসল 496 টাকা, তাহলে আসল হচ্ছে 496 মাইনাস 96, দ্যাট ইজ 400 টাকা। তাহলে 400 টাকা যদি আসল হয়, 96 টাকা 3 বছরে যে সুদ হয়, তাহলে সুদ ইজ ইকাল টু প্রিন্সিপাল 400, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আমরা জানি না, 3 বছর বাই 100, ক্যালকুলেশনে আর এর ভ্যালুটা আমরা সিম্পল ইকুয়েশন বের করে দিতে পারলাম। আশা করি বুঝেছ। আজ এই অবধি থাকলো। আরও দুটো সরল সুদ কষার কোশ্চেন আমি বড় বলবো, যেগুলো বড় কোশ্চেনে আসবে, এগুলো 2 নম্বর কোশ্চেন, এটাও বড় হিসাবে আসতে পারে। পরের দিন তোমাদের সিলেবাস অনুসারে পরপর যে চ্যাপ্টারটা আছে সেটাই বলবো। তোমরা আমরা সাথে থেকো এবং চেষ্টা করো পরীক্ষায় যাতে সঠিকভাবে পড়ে ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের এই যে প্রবলেমগুলো আছে সলভ করতে পারো, আমাকে কমেন্ট করো কী কী প্রবলেম তোমাদের প্রয়োজন, আমি সেই বুঝে তোমাদের